হ্যালো আসসালামু হ্যালো আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। শুনছো আমাকে? জি স্যার। আচ্ছা আচ্ছা, কতজন আসলে তোমরা? নাম্বার আছে না এখান দিয়ে? Yes, sir. সংখ্যা কোথায় জানি আসলে ওটা স্যার আসতেছে না, ওটা আপনি ওদেরকে বললেই স্যার ওরা এখানে আসছে স্যার 24-25 25 জন আউট অফ কত 30। হ্যালো স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম টু এভরিওয়ান। গত ক্লাসে আমরা কতটুকু গেছিলাম? আমরা ডিপ্রেশন আরম্ভ করছিলাম। হ্যাঁ, আমরা কি জি স্যার। অ্যান্টি ডিপ্রেশন ড্রাগ শুরু করছি না শেষ করছি? তোমরা যারা ক্লাসে ছিল ওরা ওদের নোট খাতা দেখো। আমরা নিউরোলেপটিক শেষ করে ফেলছি বোধহয়। অ্যান্টিসাইকোটিক ড্রাগ সম্ভবত উই হ্যাভ ফিনিশড। বলো একজন। বিডিএস টোটাল নাম্বার আসে না কেন? বলো একজন বলো, আমরা কতটুকু আগাইছিলাম? আমরা অ্যান্টিসাইকোটিক ড্রাগ বোধহয় শেষ করছিলাম। হ্যাঁ স্যার, ইন্ডিকেশন অ্যান্টিসাইক্লোটিক ড্রাগ শেষ করছি স্যার। শেষ করি। আমরা এখন ডিপ্রেশনে আগাইছিলাম কিছু না পারি নাই? না স্যার। অ্যান্টি ডিপ্রেশন আমরা ঢুকতে পারি নাই। না স্যার। আচ্ছা ঠিক আছে, এখন আমরা প্রথম ডিপ্রেশন কাকে বলে, তারপরে আমরা চলে যাব অ্যান্টি ডিপ্রেশন ড্রাগ। এখানে ডিপ্রেশনে আমরা কি কি ড্রাগ ইউজ করি এটার মধ্যে যাব। জাস্ট হ্যাভ এ মিনিট, কয়েক মিনিট একটু। আচ্ছা, তোমরা প্রথম হলো ডিপ্রেশনকে আমরা ভাগ করি মেজর ডিপ্রেশন, তারপরে তোমার সাইকোটিক ডিপ্রেশন, অথবা সবার আগে আমরা বলবো এন্ডোজেনাস, এক্সোজেনাস। যদি তুমি বাহিরের কোনো কারণে মেন্টালি ডিপ্রেস থাকো সেটাকে বলে এক্সোজেনাস ডিপ্রেশন। আর যদি শরীরের ভিতরের কোনো হরমোনাল চেঞ্জের কারণে তুমি ডিপ্রেস থাকো তাহলে সেটাকে বলা হবে এন্ডোজেনাস ডিপ্রেশন। তোমরা জানো আমাদের শরীরে আমাদের মুডকে ভালো রাখার জন্য কতগুলো নিউরোট্রান্সমিটার কাজ করে। যেমন আছে অ্যাড্রিনালিন, নর অ্যাড্রিনালিন, সেরোটোনিন, ডোপামিন। এই চারটা নিউরোট্রান্সমিটার আমাদের মুডকে ধরে রাখে। যদি এগুলো বেড়ে যায় আমাদের মুড ভালো থাকে, যদি এগুলো শরীরে ফল করে যায়, কমে যায়, উই গট ডিপ্রেসড। তাইলে আমরা জেনে রাখি যে আমাদের ওষুধের দ্বারা আমরা যদি ইফিনিপিন, নন ইফিনিপিন, অথবা অ্যাড্রিনালিন, নর অ্যাড্রিনালিন, অথবা সেরোটোনিন, অথবা ডোপামিন, এই চারটে নিউরোট্রান্সমিটারকে শরীরে বাড়ায় রাখতে পারি, তাহলে আমরা ডিপ্রেশন থেকে মুক্তি পেতে পারি। প্রথম হলো ডিপ্রেশন কাকে বলে, হোয়াট ইজ মেজর ডিপ্রেশন। এর মধ্যে মাঝে মধ্যে পরীক্ষা আসে অ্যামাইন হাইপোথেসিস। এখন যেটা আমি বললাম, যাদের শরীরে এই নিউরোট্রান্সমিটার যেগুলোকে আমরা বলি কেটিকোলামাইন যদি বেড়ে যায়, তাহলে কমে যায়, তাহলে উই গট ডিপ্রেসড। এটাকে বলে অ্যামাইন হাইপোথেসিস। তাহলে সুন্দর করে কাগজে লিখবা, অ্যামাইন হাইপোথেসিস স্টেটস দ্যাট there is a deficiency in the function or amount of monoamine. What is monoamine? Adrenaline, noradrenaline, dopamine, serotonin. কোথায় অভাব হয়?
in the brain. তাহলে আমরা এটাকে বলবো যে অ্যামাইন হাইপোথিসিস। আসো হোয়াট ইজ মেজর ডিপ্রেশন? যারা লেখার অভ্যাস আছে, নোট করার অভ্যাস আছে, আমি যদি সাইকিয়াট্রি দীর্ঘদিন কাজ করছি, আমার ক্লাসগুলো নোট করতে পারো যে মেজর ডিপ্রেশন হবে if anybody suffer নিচের 8টা সিম্পটমের মধ্যে 5 at least 5 symptom more than 2 weeks, আমি এখন ধীরে ধীরে সিম্পটম গুলো বলবো, 2 সপ্তাহের বেশি যদি সাফার করে টু সাচ এক্সটেন্ড, এই পরিমাণে যে ইট ইন্টারফেয়ার হিজ সোশ্যাল ফাংশনিং, সামাজিক কাজকর্মে বাধাগ্রস্ত হয়ে যায়, এমন কষ্টকর অবস্থা যদি পড়ে যায় মোর দেন 2 weeks, এই ফলোইং সাইন সিম্পটম 8টা আমি বলবো, তার মধ্যে আউট অফ 8 at least 5, তাহলে তাকে আমরা বলবো মেজর ডিপ্রেশন। তাহলে কন্ডিশন গুলো কি? আমি এখন 8টা উপসর্গ বলবো, তার মধ্যে 5টা উপসর্গ অবশ্যই থাকতে হবে এবং সাফার করতে হবে মোর দেন 2 weeks, তাহলে আমরা লেভেল করবো রুগীটারে হি হ্যাজ গট মেজর ডিপ্রেশন। এটার আমরা বইতে এটাকে মনে রাখার জন্য একটা সুন্দর ফর্মুলা বাইর করছে। একটা হলো সিগ অথবা সিগনেচার ই ক্যাপ, SIG সিগ, এটা ভিতরে মিনিং হলো সিগনেচার, মধ্যখানে ই তে এনার্জি, ক্যাপ CAPS, তাহলে সিগনেচার এনার্জি ক্যাপ। এটাকে আমরা এখন ব্যাখ্যা করব। সাইন সিম্পটম এস দিয়া হলো স্লিপ, এটা ডিপ্রেসড রোগী, একটা হতাশ রোগীর ঘুম কমবে না ঘুম বাড়বে বলো তো একজন? এনিওয়ান ইন দ্য ক্লাস? বাড়বে স্যার। স্লিপ ডিপ্রাইভেশন হবে। হ্যাঁ সরি, স্লিপ ডিপ্রাইভেশন হবে। ডিপ্রাইভেশন, ঘুমের খুব অভাব হবে। তবে বইয়ে বলে 2 রকমের সমস্যা হয়, একটা হলো ইনসোমনিয়া, সে ঘুমাইতেই পারে না, আর একটা হলো হাইপারসোমনিয়া, এটা ঘুমাইছে আর উঠেই না। তাহলে ইনসোমনিয়া অর হাইপারসোমনিয়া মে বি ওয়ান অফ দি সাইন অফ ডিপ্রেশন। তবে এটাকে আমি এক নাম্বারে আনবো না। 1 নাম্বার হলো তোমার লেক অফ ইন্টারেস্ট, আইটা এই 8টা সিম্পটমের মধ্যে 1 নাম্বারটা থাকতেই হবে, ইনক্লুডিং 1, টোটালি 5টা। তাইলে প্রথম হলো আই দিয়া, যদিও সিগনেচারের এসটা আগে আনছে স্লিপে হবে আইদার ইনসোমনিয়া অর হাইপারসোমনিয়া, বেশি ঘুম হবে, ঘুম থেকে উঠতে চাইবে না, অথবা তার কোনো ঘুমই আসবে না, অস্থিরতা। 2 নম্বর হলো ইন্টারেস্ট, লস অফ ইন্টারেস্ট টু এনি অ্যাক্টিভিটি, এটা মেডিকেল ওয়ার্ড হলো অ্যাডহেনিয়া হলো লেক অফ প্লেজার, অন্যরা যেটা দেখে আনন্দ পায়, অন্যরা যেখানে যে আরাম পায়, গানের আসর, তার ভালো একটা ভিডিও, কোনো মুভমেন্ট, এই কিন্তু কোনো কিছুতে তার আনন্দ নেই। লেক অফ ইন্টারেস্ট ইন এনি প্লেজারেবল অ্যাক্টিভিটি, লেক অফ প্লেজার, এটা 2। তাহলে ডিপ্রেশনের 2 নম্বর হলো ইন্টারেস্ট, লস অফ ইন্টারেস্ট অর প্লেজার ইন এনি অ্যাক্টিভিটি। সিগনেচারের SIG, জি হবে কি বলতো, বলতে পারো কেউ? গিল্টি ফিলিং। এক্সিলেন্ট, গুড গার্ল, তোমাদের মধ্যে অনেক ভালো ছেলে মেয়ে আছে। গিল্ট ফিলিং, নিজের সবসময় সে অপরাধী ভাববে। কি সমস্যা নেই, যেটা আনতে বললাম এটা পাবো না, কি আছে দিয়ে দাও, ওই সমস্যাটা খাইছো, সিঙ্গারা একটা দাও একটা। হ্যালো, তাহলে গিল্ট ফিলিং, রোগী নিজেরা সবসময় অপরাধী ভাববে যে আমি ওয়ার্থলেসনেস, আমার দিয়ে কিছু হবে না, আমি কিছু পারবো না, মেডিকেল কোর্সও পারবো না, আমি সংসারী হতে পারবো না, আমি ব্যবসা বাণিজ্য করতে, একটা গিল্ট ফিলিং থাকবে অলওয়েজ। অথবা জীবনে ওই একটা কাজ করছিলাম, এটা ভুল করছি, এখন এটার অভিশাপে আমি আই বিকাম ভেরি হেল্পলেস, এনি সোর্স, কোনো ভালো কাজ আমার দিয়ে হবে না, ইনিশিয়েশন করতে পারবে না। তাহলে জি হলো গিল্ট ফিলিং, এটা ডিপ্রেশনের একটা উপসর্গ। SIG গেল, তারপর আসো ইতে হলো এনার্জি, রোগী খুব ফ্যাটিক ফিল করবে, লেক অফ এনার্জি, ঘরে দেখা যাবে যে সে চেয়ার থেকে উঠতেই চায় না, ঘুম থেকে উঠতে চায় না, খেতে ডাকলে যায় না, আমি খাইয়া লাভ হবে কি, আমার দ্বারা তো কিছুই হবে না। তাহলে দিস ইজ কল দি এনার্জি অথবা ফ্যাটিকনেস, এটা একটা সিম্পটম। তাইলে আমি SIG সিক হয়ে গেল, তারপর মধ্যখানে ইতে এনার্জি, এরপর ক্যাপ CAPS, সিতে হলো কনসেন্ট্রেশন, লেক অফ কনসেন্ট্রেশন, কোনো কিছুতে তার মনোযোগ আসে না, একটা ইন্টারনাল একটা অস্থিরতা, রেস্টলেসনেস তার মধ্যে কাজ করে, লেক অফ কনসেন্ট্রেশন। এই নাম বলবা
এই ভুলে যাবে, এই তাকে কিছু বলবা এই ভুলে যাবে, কোথায় চাবি রাখছে ভুলে যাবে, সে সকালে নাস্তা করছে কিনা ভুলে যাবে। তাহলে এটা হবে কি সি, সিতে হলো ডিক্রিজ কনসেন্ট্রেশন অথবা রিডাকশন ইন দ্য অ্যাটেনশন স্প্যান, কোনো কিছুর উপরে মনোযোগ ধরে রাখতে পারে না। তাহলে ক্যাপের সিতে গেল কনসেন্ট্রেশন, এতে অ্যাপিটাইট, সেদিন বলছি এখানে অ্যাপিটাইট দুই রকম হয়, বেশিরভাগই হলো ডিক্রিজ অ্যাপিটাইট, আর একটা অ্যাটিপিক্যাল ডিপ্রেশন আছে ইনক্রিজ অ্যাপিটাইট। বিশেষ করে ভাতের জন্য, কার্বোহাইড্রেট জাতীয় খাবারের জন্য সে খুব বেশি আগ্রহী হয়ে যায়, এগুলো একটু মুটকু টাইপের হয়ে যায়, মোটা হয়ে যায়, দেখবা চোখ দুটো ঢুকে আছে, কুশিং সিন্ড্রোমের মতো চেহারা, কিন্তু এ ডিপ্রেসড। আরেকটা ডিপ্রেশন দেখবা হাইপোথাইরয়েডিজম, যাদের থাইরক্সিন বডিতে কাজ করে না, তাদের চামড়াগুলো মোটা মোটা হয়ে যায়, চুলগুলো কোর্স হেয়ার হয়ে যায়, আবার পার্সোনালিটি তারা ডিপ্রেস থাকে। তারপরে ব্লাড প্রেশারের ওষুধ রিসার্ভিং যারা খায় তারাও ডিপ্রেস থাকে। ডিপ্রেশনের বহু কারণ আছে। এনিওয়ে, তাইলে আমরা পাইলাম কি তোমার অ্যাপিটাইটে এ, ক্যাপসুলের সি এ পি, এতে হলো অ্যাপিটাইট। বেশিরভাগ ক্ষেত্রে ডিক্রিজ অ্যাপিটাইট, একটা এক্সেপশন আছে ইনক্রিজ অ্যাপিটাইট, যদি অ্যাপিটাইট বেড়ে যায়, খাবার রুচি বেড়ে যায়, সেক্ষেত্রে ওয়েট গেইন হবে। তাইলে এই একটা পয়েন্ট। তারপরে আসো ক্যাপ সি এ পি, পি হলো সাইকোমোটর, পি এস ওয়াই, সাইকো বানান, সাইকোমোটর এজিটেশন আর সাইকোমোটর রিটার্ডেশন। আইদার সে সারাক্ষণ অস্থির থাকবে অথবা সে বসা থেকে উঠবেই না, মানে দরজা কেউ আসলো টোকা দিল, কেউ উঠে দরজা খুলে যাবে না, পেপার এসে পড়ে আছে দরজার নিচ দিয়া, সে তুলতে যাবে না। সাইকোমোটর রিটার্ডেশন, তার মনোদৈহিক কি অসারতা, অকার্যকরতা। তাহলে সাইকোমোটর রিটার্ডেশন উল্টাটা হইতে পারে এজিটেশন, হাত কাঁপে, পা কাঁপে, টেবিলে বসলে সে শুধু টেবিল কাঁপায়, পা পাক করে, এইটা হলো সাইকোমোটর এজিটেশন অথবা সাইকোমোটর রিটার্ডেশন। লাস্ট ওয়ার্ড হলো এস, সিগনেচার ই ক্যাপ, CAPS, এস এ কি হইতে পারে বলতো? ডিপ্রেশনের কি রিস্ক? So suicidal risk. অ্যাকচুয়ালি তাহলে সুইসাইডাল টেন্ডেন্সি, সুইসাইডাল প্ল্যান, থট অর অ্যাকশন। ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে কোনো ডিপ্রেশনের রোগী যদি ডাক্তারের ওখান থেকে যায় বাইরে যায় সুইসাইড করে, ওই ডাক্তারকে হ্যারাসমেন্ট করা হয়, ওর রেজিস্ট্রেশন নিয়ে টানাটানি হয়, যে কেন তুমি তার সুইসাইডাল ইন্টেন্টটা এক্সপ্লোর করতে পারলে না, বের করতে পারলে না যে সুইসাইডাল স্টেজে আছে। সেই জন্য খুব কেয়ারফুলি রোগীকে বলতে হয়, তুমি যেসব কথা বলছো তোমার বাঁচতে ইচ্ছা করে না, তেমনটি যদি হয় তাহলে তোমার কি 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 ইন্টেনশন? আমি বাঁচবো না, আমি মরে যাবো। কেমনে মরবা? কেন? আমার ড্রয়ারে ওষুধ আছে, আমার বাবার পিস্তল আছে, আমার বাসার পাশে দিয়ে ট্রেন যায়, আমি ঝাঁপাই পড়বো। এখানে একটা কথা, ছেলেরা মেয়েদের মধ্যে সুইসাইডাল টেন্ডেন্সিটা বেশি, তবে স্ট্যাটিস্টিক্স ওদিন বলছি আমি, মেয়েরা অ্যাটেম্প বেশি নেয়, সাকসেস কম। বুঝতে পারছো? ছেলেরা অ্যাটেম্প কম নেয়, সাকসেস বেশি। যেই বেটা সুইসাইডের ডিসিশন নিবে সে আর ফিরে আসবে না, একদম খুব ভয়ঙ্কর ভাবে সে সুইসাইড করবে, মাথায় পিস্তল ঠেকা, ট্রেনের নিচে ঝাঁপাই পড়া, এভাবে। কিন্তু মেয়েরা কি করবে? খুব লাইট ওয়েতে চেষ্টা করবে, ঘুমের ওষুধ খাবে, বা একটা পুরাতন ওড়না দিয়া তোমার ফ্যানের সাথে ঝুলে পড়বে, যাতে ওড়নাটা ছিঁড়ার একটা প্রবাবিলিটি থাকে, চান্স যাতে থাকে। এনিওয়ে, তাহলে সুইসাইডাল টেন্ডেন্সি তুমি কারো যদি দেখো, অ্যাজ এ ডক্টর ইউ মাস্ট এক্সপ্লোর, গো ডিপ, যে তার কোনো খালি কি ভাবতেছে, অ্যাক্টিভ কোনো প্ল্যানও আছে। অ্যাক্টিভ প্ল্যান যদি তুমি ডিসকভার করতে পারো, তাহলে রুগীকে আর তোমার চেম্বার থেকে যেতে দেওয়া যাবে না। বিদেশে তো 0800 নাম্বার আছে, সাইকিয়াট্রিক টিমকে কল করে ওদের হাতে হ্যান্ড ওভার করে দিতে হবে, অন্তত একটা লাইফ যাতে সেফ হয়। এনিওয়ে, ডিপ্রেশনের এই 8টা যে বললাম, 1 2 3 4 5 6 7 8, 8টার মধ্যে লেক অফ ইন্টারেস্ট সহ মোট 5টা থাকতে হবে এবং শুড সাফার মোর দেন 2 উইকস। এতক্ষণ আলোচনায় তুমি নিশ্চয় বুঝছো আমাদের সবার মনের ভিতরে ঝামেলাগুলো আছে, কিন্তু অবিরাম 2 সপ্তাহের বেশি যদি কেউ সাফার করে, টু সাচ এক্সটেন্ড দ্যাট ইট ইন্টারফেয়ার হিজ সোশ্যাল ফাংশনিং, তার সামাজিকতায় বাধা হয়ে যাচ্ছে, সে কোনো সমাজ নমাজ করতে পারতেছে না, এই সমস্যা, দেন ইট ইজ কল্ড মেজর ডিপ্রেশন। এবার আমরা চলে আসি ডিপ্রেশনের ড্রাগ। আমরা কিছুক্ষণ আগে বুঝছো যে নিউরোট্রান্সমিটার গুলো আমাদের মুডকে আপ রাখে, সেগুলোকে যদি আমি বাড়ায় রাখতে পারি তাহলে আমি ডিপ্রেশন চিকিৎসা করে দিতে পারি। তার মধ্যে প্রথম আসো
অ্যাড্রিনালিন নর অ্যাড্রিনালিন শরীর থেকে বেরিয়ে যাওয়ার জন্য দুটো এনজাইম কাজ করে, একটা হলো মাউ বা মোনোঅ্যামাইন অক্সিডেজ, আর একটা হলো কেটিকোমিটার ট্রান্সফারেজ। তাহলে একটা গ্রুপ হবে মাউ ইনহিবিটরস। মাউ ইনহিবিটরস এর মধ্যে মাউ ইনহিবিটরস 1 অথবা 2, অথবা তোমাদেরকে অত ডিপে নিচ্ছে না, তোমরা বিডিএস। মাউ ইনহিবিটরস আছে সেলিগেলিন, ফেনালজিন, এই জাতীয়। তারা ম্যাক্লোবেনামেড বই থেকে দেখে নিও, এগুলো হচ্ছে মোনোঅ্যামাইন অক্সিডেজ ইনহিবিটরস। আমি যদি মোনোঅ্যামাইন অক্সিডেজকে ইনহিবিট করে দিতে পারি, তাহলে আমার অ্যাড্রিনালিন নরঅ্যাড্রিনালিন রক্তে আপ থাকবে, আমার মুডটা ফুরফুরে থাকবে। 2 নম্বরে আসো, সেটা হলো কি ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট। ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্টের মধ্যে আছে, পুরাতন কালে বেশি ইউজ হয়, এখন এটা যেহেতু অ্যান্টিকলিনার্জিক, কতগুলো সাইড ইফেক্ট আছে, ঘুম আসে, স্যালাইভেশন, মুখ শুকিয়ে যায়, রিটেনশন অফ ইউরিন, সেই জন্য এগুলো এখন মাঝে মধ্যে কমে গেছে ইউজ। এর মধ্যে আছে এমাইট্রিপটালিন, নরট্রিপটালিন, ইমিপ্রামিন, ডেসমিপ্রামিন, ক্লোমিপ্রামিন। এর মধ্যে আবার ক্লোমিপ্রামিনটা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারে ইউজ হয়। ডেসমিপ্রেসিনটা ক্লোমিপ্রামিনটা সূচিবাই। সূচিবাই কি কেউ জানো? অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার বা অবসেশন কিছু বলতে পারবা? এনিবডি ইন মাই স্যার ক্লাস? বারবার হাত হোয়াট ইজ মিন ধোয়া, বাই দ্য ওয়ার্ড অবসেশন? কেউ টাচ করলে ওই কাজ বারবার করা, তার কাছে মনে হয় যে সেটা পারফেক্ট হয় নাই, হাত ধুইতে আছে সাবান দিয়া, ঘুষ দিয়া, ও সমস্ত বাথরুমে ফেনা দিয়ে বসে থাকে, বেরিয়ে আসতেছে না, অথবা দরজা লাগায় শুধু টানাটানি করতে থাকে, তার সঙ্গীরা হাজবেন্ড বিরক্ত হয়েছে, সে আসতেছে না কেন, অথবা গ্যাসের চুলা লাগাই গেছে, 200 মাইল ড্রাইভ করার পরে আর জ্ঞান জ্ঞান শুরু করলে আমি তো গ্যাস লাগাইনি। এই যে একটা কিছু ব্রেইন থেকে স্যার মিজোফোবিয়া বেরিয়ে কি যাচ্ছে। হয়? সরি, কি ফোবিয়া বললাম? বলো, জার্মোফোবিয়াটা। আবার বলো। হতে পারে, কিন্তু ফোবিয়া তো এটা নিউরোটিক ডিসঅর্ডার, ইললজিক্যাল ফিয়ার, সেটা আরেকটা জিনিস। ফোবিয়া নিয়ে ওদিন আলাপ করছিলাম বোধহয়, ক্যান্সার ফোবিয়া। তার ফার্স্ট ডিগ্রি আন্টি বা ফুফুর ক্যান্সার ছিল, ব্রেস্ট ক্যান্সার। সে সারাক্ষণ তার বুকে হাত দিয়ে দেখে কোনো চাকা আছে কিনা। অথবা ফোবিয়া ধরো এগারোফোবিয়া। এগারোফোবিয়া কি? এগারোফোবিয়া আর একটা হচ্ছে ক্লস্ট্রোফোবিয়া। এগারোফোবিয়া হলো ফিয়ার অফ ওপেন স্পেস। হ্যাঁ, প্লেনে উঠলে জানলা দিয়ে নিচে তাকাইলে তার মধ্যে একটা প্যানিক অর্ডার শুরু হয়, খোলামেলা জায়গায় যাইতে ভয় পায়। তাহলে ফিয়ার অফ ওপেন স্পেস, ইললজিক্যাল। আর ক্লস্ট্রোফোবিয়া, ক্লস্ট্রোফোবিয়া হলো ফিয়ার অফ ক্লোজ স্পেস। সিনেমা হলে ঢুকে না, ভয় করে। বাথরুমে ঢুকে না, বাথরুমে ঢুকতে হলে তার পার্টনারের বা ওয়াইফের বা হাজব্যান্ড বাইর থেকে দাঁড়ায় তারা সাহস দিতে হয়। ছেলে হইলে ওয়াইফের শাড়ির কোণা ধরে রাখে, ক্লস্ট্রোফোবিয়া। এবং ফোবিয়া অনেক ধরনের আছে, এটা তো আমরা এখন ওই ক্লাসে যাচ্ছি না। এনিওয়ে, তাহলে ক্লোমিপ্রামিন ইজ আইডিয়াল চয়েস ফর অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, সূচিবাদ। এটা যদি কারেকশন না হয় তাহলে ফ্যামিলি লাইফ হ্যাম্পার হয়ে যাবে। তাহলে এই গ্রুপটার নাম ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট। ইন এ মিনিট আমি ব্যাখ্যা করবো হাউ ইট ওয়ার্কস। তো 3 নম্বর যেটা আমরা বলবো, কিছুক্ষণ আগে বলছি, সেরোটোনিন একটা ভেরি ইম্পর্টেন্ট নিউরোট্রান্সমিটার টু কিপ আওয়ার মুড আপ। তাহলে সেরোটিনকে যদি আমি ইউজ করতে না দেই, অথবা সেরোটিনকে আমি যদি আবার মানে নার্ভ এন্ডিং এ রিআপটেক করতে না দেই, তাহলে আমার ব্লাড লেভেলে সেরোটোনিন বেশি থাকবে। এই গ্রুপটার নাম হলো SSRI, সিলেক্টিভ সেরোটোনিন রিআপটেক ইনহিবিটর। আমি আবার নার্ভ এন্ডিং এর ভিতরে ওটা ঢুকতে দেব না, তাহলে আমার সাইনেপ্টিক ল্যাপটি দীর্ঘক্ষণ থাকবে, আমি দীর্ঘক্ষণ মুড ভালো থাকবো। SSRI এর আন্ডারে আছে ফ্লুএক্সিটিন, খুব বেশি ব্যবহার হয়। প্যারোক্সিটিন খুব বেশি ব্যবহার হয়। সেট্রালিন, সাইটালোপ্রাম, এসসাইটালোপ্রাম, নামগুলো কিম্বুত মনে হবে, বাট ইফ ইউ রিড অ্যাগেইন এন্ড অ্যাগেইন ইট উইল বিকাম ভেরি ইজি। এবং SSRI সবচেয়ে বেশি ইউজ হয়, যদিও কিছুক্ষণ পরে আমরা বলবো এটাতে সুইসাইডাল টেন্ডেন্সি বাড়ে এবং সেক্সুয়াল ডিসফাংশনটা বাড়ে যদি বেশি দিন ধরে খায়। নর্মালি 1-2 সপ্তাহের জন্য সমস্যা নেই। মোস্ট অফ দি অ্যান্টিডিপ্রেসেন্ট ভালো কাজ করে 2 সপ্তাহ পরে। এগুলো পরে আরো নিউজ আছে, যেমন ধরো প্রিমেচুর ইজাকুলেশন। কেউ যদি কারো ফ্যামিলি লাইফে মানে ইজাকুলেশনটা খুব দ্রুত হয়ে যায়, তাহলে এখন আমরা SSRI দিলে, বিশেষ করে যেটা ইউজ হয় প্যারোক্সিটিন, এটা দিলে তার নর্মাল ফ্যামিলি লাইফের সমস্যা হয় না, প্রিমেচুর ইজাকুলেশন আমরা দিতে পারি। এগুলো হচ্ছে সাইড। কিন্তু আমার আজকে ডিপ্রেশন ডিসকাশন হলো ইট ইজ ইউজ অ্যাজ অ্যান্টিডিপ্রেসেন্ট। এই গ্রুপের পরে আরো গ্রুপ আছে, যেমন ধরো বলছি মোনোঅ্যামাইন অক্সিডেজ ইনহিবিটর গ্রুপটা বলেছি আমরা,
তারপরে আমরা বলেছি ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট, তারপরে এখন আমরা বলি এসএসআরআই। আর নিউ কিছু বাজারে আসছে, এগুলা তোমার বলা হয় 5H2 রিসেপ্টর মডুলেটর। 5H2 মানে কি? 5 হাইড্রোক্সিট্রিপটামিন অথবা সেরোটোনিন। সেরোটোনিন রিসেপ্টরকে উদ্দীপ্ত রাখার জন্য কতগুলো আছে, এগুলো তেমন ইম্পর্টেন্ট না, তবে ভেনালোফ্লেক্সিনটা বেশি ইউজ হয়। এখন চলে আসো, আমরা যদি পরীক্ষায় আসে ডেসক্রাইব দ্য অ্যান্টিডিপ্রেসেন্ট, তাহলে আমরা এইভাবে লাইন বাই লাইন লিখবো। আসো আমরা প্রথমে আসি মেকানিজম অফ ইউজিং অফ কি ফার্স্ট জেনারেশন অ্যান্টিডিপ্রেশন অথবা ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেশন। ফার্স্ট জেনারেশন বলা হয় ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেশন গ্রুপ কি? এমাইট্রিপটালিন, নট্রিপটালিন, ইমিপ্রেমিন। এগুলো ইউজ আওয়ার ওদিন তোমাদের এমবিবিএস আলোচনা করছিলাম। এনুরিয়াসিস, বিছনা ভিজায়, এটারে বলে নকচার্নাল এনুরিয়াসিস অথবা বেড ওয়েটিং। সেখানে আমরা বাচ্চাদের কিন্তু এই ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট, ইমিপ্রেমিন, নট্রিলিন এগুলো আমরা দিই। বলতো মানুষ নর্মালি কত বছর পর্যন্ত বিছনা ভিজাইতে পারে? এর বেশি হলে অ্যাবনর্মাল। আমাদের মনে পড়ে কে কত বছর আগে মায়ের কানমলা খাইছো, গালাগালি শুনছো বিছনা ভিজানোর জন্য? তার চেয়ে আমি একটু ইনডাইরেক্ট প্রশ্ন চলে যাই, অ্যানাটমিক্যালি কত বছরে যে আমাদের ব্লাডার ম্যাচুরেশন হয়, নার্ভ গুলা মোটামুটি ঠিক মতো কাজ করে এখানে? এনিবডি ইন দ্য ক্লাস? হ্যালো, তোমরা আমার সাথে আসো? জি স্যার, Yes, ইয়েস sir. স্যার, স্যার। তোমরা মনে করতে পারো যখন ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে তুমি পেডিয়াট্রিকের জন্য কোনো পরীক্ষা দিতে গেলে আমেরিকা বা অস্ট্রেলিয়া, এই পেডিয়াট্রিক কেস একটা দেবে বিছনা ভিজানো, একজনকে মা সাজাবে, এক্সামিনারকে বলবে ওর সাথে কথা বলো, মাকে কাউন্সিল করো। মা বলবে যে আমার বাচ্চা তো বিছনা ভিজে ভিজে আমার টায়ার্ড করে ফেলতেছে, হোয়াট আই ক্যান ডু। তখন প্রথম জিজ্ঞাসা করতে হবে কি, আপনার বাচ্চার বয়স কত? হোয়াট ইজ দ্য এজ অফ ইউর বেবি? 6 বছর পর্যন্ত বিছনায় পেশাব করা, বেড ওয়েটিং ইজ নর্মাল ফর মেল এন্ড ফিমেল। 6 ইয়ার্স এর পরে ব্লাডারের ম্যাচুরেশন চলে আসে। ছোট বাচ্চাদের কোলে নিলে তারা পেশাব করে দেয় কেন বলতো? মামা ভাগিনারে দেখতে গেছে, ভাগিনারে কোলে লইছে, ভাগিনা ফট করে মামার গায়ে একবারে মিনারেল ওয়াটার ছেড়ে ছাড়ি দিল হিস করে। কেন এরকম হয় বলতো? এনিবডি ক্যান এক্সপ্লেইন ইট? বেবিদের কোলে লইলে তারা তোমার শরীর ভিজাই দেয়? আচ্ছা, তোমাদের মধ্যে বোধহয় অ্যানাটমির অত নলেজ নাই। আপ টু 2 ইয়ার্স দি ব্লাডার রিমেইন এক্সট্রা পেলভিক, ব্লাডারটা উপরে থাকে। ফলে ছোট বেবিকে কুললে সে যখন হাত পা চড়ে, তুমি তাকে জাপটাই ধরতে চেষ্টা করো, কোনো কারণে তোমার হাতটা যদি ব্লাডারে লাগে, যেহেতু ব্লাডারটা ভিতরে ঢুকে নাই, সারফেসের উপরে আছে, তখন ওইটা একটা স্টিমুলেশন পাবে, সাথে করে স্প্রিংটার খুলে যাবে, খুলে গেলে তোমাকে হিস করে ভিজাই দেবে। যেহেতু 2 বছরে লাগে ব্লাডারের ভিতরে ঢুকতে। এনিওয়ে, ঠিক একই কথা আমাদের যে কর্টিকোস্পাইনাল ট্র্যাক যেটা আছে, সেটাও 2 বছর লাগে ম্যাচুরেশন হতে। এই জন্য 2 বছরের আগে বেবিরা পায়ের ইয়ে দিয়ে হাঁটে, অ্যাঙ্কেল দিয়ে, তলা দিয়ে, সোল দিয়ে হাঁটতে পারে না, তারা এরকম এরকম করে হাঁটে। তার যখনই কর্টিকোস্পাইনাল ট্র্যাক ম্যাচুর হয়ে যায়, তখন তার পা মাটি কামড়ে ধরতে পারে, সে হাঁটতে পারে। এনিওয়ে, তাহলে ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট সম্পর্কে যেটা বলবো, মেকানিজম অফ অ্যাকশন কি? মেকানিজম অফ অ্যাকশন হচ্ছে এটা, ইট ব্লক দ্য রিআপটেক অফ অ্যামাইন, ইপিনেফ্রিন, নরএপিনিন, অ্যাড্রিনালিনকে আবার শরীরের ভিতরে ইয়েতে নার্ভ এন্ডিং এ আর ঢুকতে দেয় না। সুতরাং it blocks the reuptake of amine neurotransmitter into the presynaptic nerve terminal. সুতরাং অ্যামাইন গ্রুপটা রক্তে বাড়তে থাকে, তাতে করে রিলিফ অফ ডিপ্রেশন। অন দি আদার হ্যান্ড, যার একটা স্ট্রং অ্যান্টিকোলিনার্জিক অ্যাক্টিভিটি আছে, সুতরাং এটা কি করে? পশ্চারাল হাইপোটেনশন করে, এটা রিফ্লেক্স ট্যাকিকার্ডিয়া করে, ইজাকুলেটরি ফেলিউর করে, ছেলেদের ক্ষেত্রে কনস্টিপেশন করে, এবং এটা মাস্কারিনিক রিসেপ্টর বা অ্যান্টিকোলিনার্জিক অ্যাক্টিভিটি মেইনলি মাস্কারিনিক ধরে বিদায়, এটা ট্যাকিকার্ডিয়াও করে, ইত্যাদি ইত্যাদি। আমরা এগুলোকে জটিলে নিয়ে যেতে চাই না। তাহলে মেকানিজম অ্যাকশন হচ্ছে অ্যামাইনটাকে বেরিয়ে দিচ্ছে। সেরোটোনিনার্জিক যেটা এসএসআরআই, সেটা কি করে? রক্তে সেরোটোনিন লেভেলকে বাড়ায় দিচ্ছে। এখন আসলে আমরা চলে যাচ্ছি সাইড ইফেক্ট। সাইড ইফেক্ট অফ দি এসএসআরআই বেশিরভাগ ক্ষেত্রে, এখন আমি যেগুলো বললাম অ্যান্টিকোলিনার্জিক সাইড ইফেক্ট বলবা, আর এসএসআরআই সাইড ইফেক্ট বলবা, যে এটা মেইনলি সুইসাইডাল টেন্ডেন্সিকে বাড়ায় দেয়
এবং এটা সেক্সুয়াল ইম্পর্টেন্সি করে। অ্যাডভার্স ইফেক্ট অফ এসএসআরআই, নাম্বার 1, ডিক্রিজ লিবিডো। লিবিডো একটা সুন্দর ইংরেজি, ইয়ে হলো ইংলিশ হলো সেক্সুয়াল ডিজায়ার। সেক্সুয়াল ডিজায়ারটাকে কমায় দেয় এসএসআরআই। সেক্সুয়াল ডিসফাংশন করে, কিছু জিআইটি প্রবলেম করে। স্পেশালি ডায়রিয়া। ওষুধ বাজারে আছে কেন না, দীর্ঘদিন খেলে ঝামেলাগুলো হবে। আর ডিপ্রেশনের ওষুধ 3 সপ্তাহ পরে অ্যাকশনে আসবে, খেতে হবে কয়েক মাস, অন্তত 2-3 মাস। ভালো হঠাৎ বন্ধ করা যায়। ইন্ডিকেশন অফ এসএসআরআই, সরি, ইন্ডিকেশন অফ অ্যান্টিডিপ্রেসেন্ট ড্রাগ, অথবা প্রশ্ন একটু ঘুরে দিতে পারে ইন্ডিকেশন অফ দি অ্যামাইট্রিপ্টালিন, অথবা দিতে পারে ইন্ডিকেশন অফ এসএসআরআই, সিলেক্টিভ সেরোটোনিন রিআপটেক ইনহিবিটর। এগুলো দিলে 1 নাম্বার লিখবা ডিপ্রেশন। প্রথম ইন্ডিকেশন হলো ডিপ্রেশন। 2 নম্বর ইন্ডিকেশন হলো কিছু অ্যাংজাইটি ডিসঅর্ডার, যেমন প্যানিক ডিসঅর্ডার। একদিন বলছি ক্লাসে তোমাদেরকে, জেনারেলাইজড অ্যাংজাইটি, সোশ্যাল ফোবিয়া, সমাজের সবার কাছে এক্সপোজ হইতে ভয় পায়। তার কোনো মিটিং এ তাকে যদি স্টেজে আসতে বলে, সে কাপড় টাপড় ভিজায় ফেলে কান্না শুরু করে দেয়। সোশ্যাল ফোবিয়া, এক্সপোজারকে ভয় করে। সেসব ক্ষেত্রে আমরা অ্যান্টিডিপ্রেসেন্ট ইউজ করতে পারি। টাইম প্রায় শেষ হয়ে যাচ্ছে, তারপরে অবসেশনে ইউজ করি, নকটার্নাল এনুরিয়াসিস বা রাত্রিকালীন বিছনা বিছানাতে ইউজ করি। ক্রনিক পেইনেও কিন্তু আমরা অ্যান্টিডিপ্রেসেন্ট দিলে দেখা যাচ্ছে ক্রনিক পেইন সেরে যাচ্ছে, অদ্ভুত ব্যাপার। আদার্স ইউজে আছে বুলিমিয়া নার্ভোসা। কেউ বলতে পারবা হোয়াট ইজ বুলিমিয়া নার্ভোসা অথবা হোয়াট ইজ ইটিং ডিসঅর্ডার? মেয়েদের মধ্যে একটা ভালো মেয়ে ছিল না, ইটিং স্যার ডিসঅর্ডার কি? বেশি খাওয়ার সময় মানে সে হচ্ছে প্রথম অনেক বেশি খায়, এরপর পরে হচ্ছে সেটা আঙ্গুল দিয়ে বের করে ফেলে। ইনডিউস ভমিটিং করবে, এতে করে তার পটাশিয়াম ইয়া হবে, হাইপোক্লোরোহাইড্রিয়া, অ্যাসিডোসিস, মানে বমি হলে যা হয়, শরীর থেকে অ্যাসিড বেরিয়ে যায়, তারপরে ফ্রেনুলাম, জিহ্বার নিচে ঘা হয়ে যাবে। এটা হলো বুলিমিয়া নার্ভোসা। অ্যানোরেক্সিয়া নার্ভোসা তার উল্টা, তার ব্রেনের ভিতরে একটা মেসেজ যাবে যে সে খুব ফ্যাটি, খুব বিশ্রী। এগুলো ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে হয়, যেহেতু তারা নিজকে যদি সৌন্দর্য ফিট করতে না পারে, তাহলে সোশ্যালি সে নেগলেক্ট হয়, সোশ্যাল অ্যাকসেপ্টেন্স থাকে না, এই জন্য তাদেরকে নিজের ফিটনেসটাকে ধরে রাখতে হয়। হঠাৎ তার মনে হয় যে সে খুব আগলি, খুব ফ্যাটি, খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, আপ টু দি পয়েন্ট অফ ডেথ, একদম মৃত্যুর মতো হয়ে যায়, তারপর খায় না। হাসপাতালে ভর্তি করে দিয়া নেজোগ্যাস্ট্রিক টিউব দিয়ে তার ফিডিং দিতে হয়, আর তার সাথে সাথে আমরা ওষুধ চালাই। তাহলে আদার ইউজের মধ্যে ইটিং ডিসঅর্ডারে আমরা অ্যান্টিডিপ্রেসেন্ট ইউজ করতে পারি। তার প্রি ম্যানস্ট্রুরাল ডিসঅর্ডার, মাসিক হওয়ার 3-4 দিন আগে এভারেজ অন্দি মেয়েরা একটু আপসেট থাকে যে তার পেইনটা কিরকম হবে। তোমরা জানো প্রস্টাগ্ল্যান্ডিনে ইউটেরিন কন্ট্রাকশন করে, কারো কারো পেইন বেশি, ওগুলো নর্মাল, কিন্তু টিপিক্যাল পেইন হলে আমরা এটাকে বলি প্রিমেনস্ট্রুয়াল টেনশন বা ডিসঅর্ডার। সেখানে আমরা এই ওষুধগুলো দিতে পারি। আর আরো আছে, এগুলো স্যার তোমরা বোধহয় পোস্টপার্টাম সাইকোলজিক্যাল যে ডিসঅর্ডারটা স্যার ওখানে কি ওটাকে বলা হয় ব্লু, পোস্টপার্টাম ব্লু। বিশেষ করে প্রথম বেবিতে হয়, তুমি নিশ্চয় পড়ছো এটা। মা, টু বি এ মাদার ইজ এ ভেরি গ্লোরিয়াস অ্যাওয়ার্ড। জীবনে প্রথম মা হওয়া, সারাদিন নিজের বাচ্চার দিকে চেয়ে থাকে, তার এটা একটা প্রোডাক্ট, সারা জীবনের একটা সম্বল। তার ওয়াই, তার এক্স, তার হাজবেন্ডের ওয়াই, দুইটাই মিলে একটা বেবি হয়েছে, এক্স এক্স অথবা এক্স ওয়াই। এই যে প্রচন্ড আগ্রহ, এটার ভিতরে আবার একটা ভয় কাজ করে, আমি কি তার কেয়ার করতে পারবো, সে কি আমার পিঠের নিচে চাপা পড়ে মরে যাবে রাত্রে। এই ভয় থেকে তার একটা ডিপ্রেশন ডেভেলপ করে, এটাকে বলে পোস্টপার্টাম ব্লু। মানে ওই ওইটা 40 দিন, বেবি হওয়ার 40 দিনের মধ্যে পোস্টপার্টাম ব্লু হয়, ডিপ্রেশন হয়। কেমনে বুঝবা? ওই বেটি চুল আঁচড়ায় না, নিজের কেয়ার করে না, খেতে যায় না, কাপড় বদলায় না, বেবি নিয়ে থাকে সারাদিন। এটাকে বলে পোস্টপার্টাম ব্লু। এইটার টেনশন টলারেট করতে না পারে অনেক সময় কি হয়, সুইসাইড করে। সে অবস্থায় তাকে ইসিটি দিতে হয়। ইসিটি কি? ইলেকট্রোকনভালসিভ থেরাপি। দুইটা হেডের মধ্যে একটা ইলেকট্রোড লাগাই দিয়ে একটা ঝাঁকুনি দেয়, ইসিটি দেয়, তাহলে পোস্টপার্টাম ব্লু চিকিৎসার আওতায় আসে। এনি আদার কোয়েশ্চেন? এনি কোয়েশ্চেন? তাহলে ডিপ্রেশন মোটামুটি আমি তোমাদের ইন্টারেস্ট ডেভেলপ করে দিলাম, পড়ার দায়িত্ব তো তোমাদের।
এর পরবর্তী আমাদের ক্লাস হবে আমার পড়াইতে হবে তোমাদেরকে অ্যান্টি কনভালসেন্ট এবং অ্যান্টি পার্কিনসনিজম ড্রাগ। ওটা একটা ক্লাসে শেষ হয়ে যাবে। তারপর আমরা চলে যাব স্টেরয়েডে, যেটা ওষুধ শাস্ত্রের একটা মৌলিক জিনিস, এন্ডোক্রাইন সিস্টেমে ঢুকবো। এরপর আমার লাস্ট ক্লাস হবে ব্রঙ্কিয়াল অ্যাজমা ইত্যাদির উপরে। এনিওয়ে, আজকে ক্লাসের উপরে কোনো কোশ্চেন আছে কিনা দেখো। এগুলো ভার্চুয়াল ক্লাস, এগুলোতে তেমন মজাও করা যায় না, তেমন বোঝানো যায় না। আমরা তোমাদের ইয়ার লস না হওয়ার জন্য কাজগুলো করতেছি। এখন বই বাজারে সুন্দর সুন্দর বই আছে, এই বইগুলো যদি ঠিক মতো পড়ো তাতে অন্তত কিছুটা কাভার হবে। যদিও আলগা দুধে মায়ের দুধের স্বাদ হয় না, এভাবে ভার্চুয়াল ক্লাসে কোনোদিন রিয়েল টিচিং হয় না, কিন্তু বৈশ্বিক অবস্থার কারণে আমাদেরকে এই ঝামেলা আসতে হচ্ছে। আই এম নাও জাস্ট তোমাদের রোল কল করতেছি, প্লিজ বি অ্যাটেন্ড। আজকে রোল কত ডেট? 24 না? জি স্যার 24। 24/11 বলো। রোল নাম্বার 2, রোল নাম্বার 2 আসছো লিজা? প্রেজেন্ট আছে তো। জি স্যার প্রেজেন্ট স্যার। স্যার প্রেজেন্ট স্যার রোল 2। রোল 2 প্রেজেন্ট। তারপর রোল 3 আশিকুর রহমান খান। রোল 4 present role for আচ্ছা রোল 5 Present, sir. সাবরিনা। রোল 8 Present, sir. প্রেজেন্ট স্যার। রোল 10 প্রেজেন্ট স্যার। রোল 11। Yes, sir. হ্যালো, আমি পরীক্ষা নিচ্ছি। আসলে ওই আপনাকে বলানো হয় না, যারা ফেল করছিল যে 23 জন না 19 জন, ওদের আমরা রিটার্ন এমসিকিউ নিছি, এখন ভাইবা নিছি। যেহেতু এটা টার্ম পরীক্ষা, একটু স্ট্যান্ডার্ড হলে 2 জন প্রফেশনাল হলে ভালো হইতো, কিন্তু আই ফেল টু কমিউনিকেট উইথ ইউ। এখন ওই এরে দিয়া রাকিব অর্ধেক নিচ্ছে, বাকিটা আমি নিচ্ছি আর কি। আমার আবার বিডিএস এর ক্লাস ছিল, দুইটা মিলে একটু চাপ দিচ্ছিলাম। ঠিক আছে, ওকে। তারপরে রোল বলো। রোল হচ্ছে 11।